তার মানে ওই ডেটা অরিজিনাল এবং ওই ডেটার উপরে বেস করে সেগ্রিগেশন পসিবল। সেটা কে বলছে আগে দেখতে হবে, সেটা বলছে সুপ্রিম কোর্টের সিবিআইয়ের লয়ার। যেহেতু ওএমআরের হার্ড কপি নেই, তাহলে কিছু সংখ্যক লয়ার মানে টেন্টেডদের লয়ার তারা বলছেন ওএমআর তো অরিজিনাল নয়, তাহলে এই ওএমআরকে আমরা মানি না। এর কারণেই যেহেতু হাইকোর্টের ক্ষেত্রে এটা রাজনৈতিকভাবে প্রভাবিত ছাড়া কেমনভাবে এই রায়টা হতে পারে, যোগ্য গুলিয়ে দিয়ে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, মানে আমরা আশাবাদী এরকম দেশের সুপ্রিম কোর্টে হবে না, কিন্তু যদি হয় তাহলে বুঝতে হবে যে এই যে বিচার ব্যবস্থাটা সেটা কোথাও না কোথাও মানে হারিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ বিচারটা পাচ্ছে না। অনেক ঠান্ডা অতিক্রম করেছি, তো আবার গরম চলে এসছে, সেখানেও আমরা এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সুপ্রিম কোর্ট থেকে ন্যায় বিচার ছিনিয়ে নেব। 26,000 চাকরি বাতিল মামলার শেষ শুনানি ছিল শীর্ষ আদালতে এবং সেই শুনানি শেষে ইতিমধ্যে রায়দান স্থগিত রয়েছে। আজকে যে শুনানি চললো, শুনানির রায়দানের আগে পর্যন্ত যে বলতে পারেন যে সুরা পর্যন্ত এসেছি, সেখানে কি আপনারা সন্তুষ্ট আছেন সেটা নিয়ে? হ্যাঁ, দেখুন, আজকে মূলত বলেছেন সিবিআইয়ের লয়ার। সেখানে আমরা দেখলাম সিবিআইয়ের লয়ার, এতদিন ধরে আমরা যেটা অধীর আগ্রহে বসেছিলাম যে সিবিআইয়ের লয়ার কখন বলবেন, কারণ সিবিআইয়ের উপরেই সব কিছু নির্ভর করছে। সিবিআই এই ঘটনার মেন তদন্তকারী সংস্থা এবং তাদের মানে তদন্তের উপরে বেস করে এই যে ভারতবর্ষের এত বৃহৎ একটা দুর্নীতি সেটা প্রকাশ হয়েছে। তো সেখানে কিন্তু সিবিআই পরিষ্কার করে দিলেন যে তারা যে হার্ড ডিস্ক পেয়েছে, অর্থাৎ নাইসার কাছ থেকে এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে দুটো হার্ড ডিস্কের মেটা ডেটা সেম আছে, দুটো হার্ড ডিস্কের হ্যাশ ভ্যালু সেম আছে এবং দুটো হার্ড ডিস্ক কিন্তু আনট্যাম্পার্ড হার্ড ডিস্ক। তো এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার যে দুটো হার্ড ডিস্কের ডেটা যখন ঠিক আছে, সেটা আমরা সফট কপি মানে স্ক্যান কপি, সেটা হার্ড কপি নয়, কিন্তু স্ক্যান কপি হওয়া সত্ত্বেও সিবিআই বলছেন যে এটাই অরিজিনাল কপি, এটাতে কোনো রকম ম্যানুপুলেশন করা হয়নি, এক্সট্রা কোনো গোল করা হয়নি বা কারোর গোল মুছে দেওয়া হয়নি। তার মানে ওই ডেটা অরিজিনাল এবং ওই ডেটার উপরে বেস করে সেগ্রিগেশন পসিবল। সেটা কে বলছে আগে দেখতে হবে, সেটা বলছে সুপ্রিম কোর্টের সিবিআইয়ের লয়ার। যে তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে দেওয়া হয়েছিল তারাই বলছে যে সেগ্রিগেশন সম্ভব। এবার কেউ বলছেন যে বিকাশ রঞ্জন তো বলছে সেগ্রিগেশন করা পসিবল নয়, বা মনিন্দর সিং বলছেন সেগ্রিগেশন করা পসিবল নয়। দেখুন, বিভিন্ন পক্ষের আইনজীবী আছেন, তারা তাদের যুক্তি বিভিন্ন রকমভাবে সাজাবেন, কিন্তু বিচারপতি কোন যুক্তিটা নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিচারপতির উপর নির্ভর করছেন। বিচারপতি নেবেন বিকাশ রঞ্জনের যুক্তি নাকি বিচারপতি নেবেন আমাদের সিবিআইয়ের লয়ারের যুক্তি যারা তদন্ত করেছেন। এবার আসছে রাজ্য সরকার কিন্তু সিবিআইয়ের দেওয়া তথ্যটাকে মেনে নিচ্ছেন এবং মেনে নেওয়ার সাথে সাথে মেনে নিয়ে এটাই বলছেন যে সেগ্রিগেশন পসিবল অ্যাকর্ডিং টু সিবিআইয়ের যে তথ্য, সিবিআই যেটা উদ্ধার করেছে সেটার উপরে বেস করে সেগ্রিগেশন পসিবল। তাহলে আমরা যে এতদিন ধরে এই ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে আছি গত 27 তারিখ থেকে, যেমন আমাদের দেশের শীর্ষ আদালতে আইনি লড়াই চলছে, তার সাথে সাথে আমাদের কিন্তু রাস্তার লড়াই চলছে এবং রাস্তার লড়াইটা করার মূল কারণ এটাই যে সমাজ মাধ্যমে একটা ভুল বার্তা যাচ্ছে যে সবাই যেন অযোগ্য। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে না, সবাই অযোগ্য নয়। 9-10-এর ক্ষেত্রে মাত্র 8% এবং 11-12-এর ক্ষেত্রে মাত্র 14% অযোগ্য। তার মানে বাকি 92% তারা যোগ্য, বাকি 86% তারা যোগ্য। এবং আজকের শুনানিতে দেখলাম যে আমাদের সিবিআইয়ের লয়ার তিনি কিন্তু এক প্রকার সেটাই স্পষ্ট করে দিচ্ছেন যে তথ্য তারা এতদিন ধরে হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তুলে ধরেছিলেন যে এতজন অযোগ্য এবং এতজনের ওএমআরে ম্যানুপুলেশন আছে, অর্থাৎ এসএসসির সার্ভারে ওএমআরের থেকে নাম্বার বাড়ানো হয়েছে, যেটা অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তারা প্রথমেই দিয়েছিলেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এই রায়টা দিয়েছিলেন যে তাদের চাকরি ছাঁটাই করা হোক এবং সেটা কিন্তু তাদের চাকরি ছাঁটাই হয়েছিল। তারা 2 মাস মাইনে পায়নি, আবার তারা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার নিয়ে চলে এসেছিলেন এবং তারপর সেটা একটা ডিভিশন বেঞ্চে চলে আসে ক্যালকাটা হাইকোর্টে এবং সেখানে দেখলাম কোনো রকম মানে সেগ্রিগেশন করা না গিয়ে পুরোপুরি প্যানেলটাকে বাতিল করে দেওয়া হলো। এবং আমরা আশ্চর্যজনকভাবে আমরা কিন্তু সেই কেসের পার্টি ছিলাম না, অর্থাৎ আমরা কোনো যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু বলার সুযোগ পাইনি। আজকের যখন আমরা বলার সুযোগ পেলাম তখন আমাদের লয়ার আমাদের পক্ষে যুক্তি তো সওয়াল করেছেন, কিন্তু তার থেকে বড় কথা সিবিআই কি বলল সেটা সবচেয়ে আজকের ভাইটাল ছিল। তো সিবিআই দেখলাম তিনি কিন্তু যোগ্য অযোগ্য নয়, তিনি এটাই বলছেন যে আমি যে ডেটাটা তদন্ত করে
পেয়েছি সেটা অরিজিনাল, কে যোগ্য কে অযোগ্য সেটা পরের ব্যাপার, কিন্তু তিনি ন্যায়ের পক্ষে আছেন, ডেটাটা অরিজিনাল। তাহলে ডেটা যদি একবার অরিজিনাল হয়ে যায়, ওই ডেটার উপরে বেস করে যোগ্যদেরকে বহাল রাখা হবে, অযোগ্যদেরকে ছাঁটাই করা হবে কি না সেটা বিচার করবে কিন্তু সুপ্রিম কোর্ট। সেটা বিচার করার দায়িত্ব সিবিআইয়ের নয়। সিবিআই শুধু ডেটাটা যেটা তদন্ত করে উদ্ধার করে পেয়েছে সেটা বলতে পারে যে অরিজিনাল নাকি সেটা ফেক। তো সেখানে আমরা দেখলাম যে সিবিআই পরিষ্কার করে দিয়েছে অরিজিনাল। এর পরেও যদি সুপ্রিম কোর্টে যোগ্যদের চাকরি না থেকে অযোগ্যদের সাথে যোগ্য গুলিয়ে দিয়ে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, মানে আমরা আশাবাদী এরকম দেশের সুপ্রিম কোর্টে হবে না, কিন্তু যদি হয় তাহলে বুঝতে হবে যে এই যে বিচার ব্যবস্থাটা সেটা কোথাও না কোথাও মানে হারিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ বিচারটা পাচ্ছে না। আমার এটা আমাদের পরিষ্কার এই কারণেই, যেহেতু হাইকোর্টের ক্ষেত্রে এটা রাজনৈতিকভাবে প্রভাবিত ছাড়া কেমনভাবে এই রায়টা হতে পারে, কারণ হাইকোর্টে যেখানে এই সিবিআই তদন্ত করে এই রিপোর্ট জমা দিয়েছিল তা সত্ত্বেও হাইকোর্টে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল। আজকের সুপ্রিম কোর্টে সেই সওয়াল করছেন আমাদের সিবিআইয়ের লয়ার এবং তিনি সেটাও বলছেন যেটা ডেটা অরিজিনাল। এবার দেখার যে আমাদের প্রধান বিচারপতি, ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি কোন দিকে রায় দেন, এবং আমরা কিন্তু আশাবাদী আছে যে দেশের সুপ্রিম কোর্ট যোগ্যদের আবার পুনর্বহাল করবেন চাকরিতে এবং যোগ্যরা আবার সসম্মানে স্কুলে ফিরে যাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গটি তুললেন এবং আজকে আমরা দেখলাম যে সমগ্র শুনানির মধ্যে একটি অংশ ছিল যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ নিয়েও প্রশ্ন ওঠানো হয়েছিল। দেখুন, অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে প্রথম এবং প্রধান নির্দেশ কোনটা? অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সিবিআইয়ের দেওয়া তথ্যটাকে মেনেছিলেন, মেনে তাদেরকে যারা আনটেন্টেড তাদেরকে চাকরিতে রেখেছিলেন, যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়েছিলেন। তাহলে প্রশ্নটা এই জায়গায় যে অভিজিৎ গাঙ্গুলি যেটা বললেন আর এক প্রকার আজকের সিবিআই যেটা বললেন, সিবিআইয়ের আইনজীবী, সেটা কিন্তু মিলে যাচ্ছে। সিবিআই বলছেন যে এতগুলো আনটেন্টেড, এতগুলো টেন্টেড ক্যান্ডিডেট, এবং যেটা নিয়ে সবচেয়ে বড় সওয়াল ছিল যে ওএমআর কি অরিজিনাল, যেহেতু ওএমআরের হার্ড কপি নেই, তাহলে কিছু সংখ্যক লয়ার মানে টেন্টেডদের লয়ার তারা বলছেন ওএমআর তো অরিজিনাল নয়, তাহলে এই ওএমআরকে আমরা মানি না। দেখুন, এখানে বিভিন্ন পক্ষের আইনজীবীরা আছেন, তারা তাদের মতো করে যুক্তি সাজাবেন, কিন্তু চিফ জাস্টিস প্রধান বিচারপতি কোনটা শুনবেন? সিবিআইয়ের কথাটা শুনবেন যাকে তিনি তদন্তভার দিয়েছিলেন, না যিনি টেন্টেডদের লয়ার বা যিনি প্যানেল ক্যান্সেলের লয়ার বিকাশ রঞ্জন বা যিনি অভিসন্ধি? হ্যাঁ, আমাদের তো আস্থা এটাই আছে এবং এটা থাকাটা তো স্বাভাবিক। যে তদন্তকারী সংস্থা আপনারই তদন্তকারী সংস্থা, তাকে দিয়ে আপনি তদন্ত করিয়েছেন, তারা যে রিপোর্ট জমা দিয়েছে তাদের রিপোর্টে সিলমোহর দিচ্ছে ডেটা অথেন্টিক, তাহলে আপনি তাদেরটা শুনবেন না কাকে শুনবেন? তাহলে এখানে তো সুপ্রিম কোর্টে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যায় যে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তথ্যকে মানছেন না। তো আমরা আশা করছি না যে সেরকমটা হবে। সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তথ্যটা মানবেন এবং সিবিআই যেটা বলেছেন সেটাই প্রতিষ্ঠা পাবে, যোগ্যরা আবার চাকরিতে বহাল থাকবে। আপনাদের কি আন্দোলন চলবে? না, আন্দোলন তো আমরা এখনও চালিয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত রায় আসছে। আজকের শুনানি সম্পন্ন হয়েছে কিন্তু রায়দান স্থগিত আছে। রায়দান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের এই রাস্তার আন্দোলন প্যারালালি চালিয়ে রাখবো। মানে আইনি লড়াইয়ের সাথে সাথে রাস্তার লড়াইও জারি থাকবে। যে লড়াইটা শুরু হয়েছিল গত 27শে ডিসেম্বর থেকে প্রায় 1.5 মাসেরও বেশি হয়ে গেছে, আমরা খোলা আকাশের নিচে অপেক্ষা করছি। কনকনে ঠান্ডা পেরিয়ে গিয়ে আজকের গরম চলে এসছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কোনো রাস্তার লড়াই ছাড়ার কোনো জায়গা নেই। অনেক ঠান্ডা অতিক্রম করেছি, তো আবার গরম চলে এসছে, সেখানেও আমরা এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সুপ্রিম কোর্ট থেকে ন্যায় বিচার ছিনিয়ে নেব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।